শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প আগুন। ইতিমধ্যে সবাই ডাকাডাকি করতে লেগেছে। সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি। নতুন বউ পামেলাও পরিপাটি হয়ে সদ্য বিয়েতে পাওয়া বেনারসি পরে রেডি। রিজু তো আর চোখে বউকে দেখেই যাচ্ছে। অপূর্ব সুন্দরী না হলেও পামেলার মধ্যে একটা আলগা শ্রী আছে। শ্যামলা রঙা মুখে ওর এই ভাসা ভাসা মুখখানি ঢলঢলে মুখে যেন একটা সৌন্দর্যের ছাপ ফেলে যায়। কিন্তু রূপা কই? তার এখনো দেখা নেই। কি হলো ছোট বউ, রূপা আসছে না কেন? সেই বেহালা যেতে হবে। এখনই না বের হলে তো পৌঁছতেই দেরি হয়ে যাবে। ওকে ডাক দাও। বেশ চিন্তিত মুখে ভাইয়ের বউকে আদেশ দিলেন বাড়ির কর্তা প্রদীপবাবু। দাদা, রূপা এখনো রেডি হয়নি, ঘরে দরজা বন্ধ করে বসে আছে। ভাসুরের কথায় মুখ নিচু করে উত্তর দেয় কল্যাণী দেবী। স্ত্রীর কথায় মাথা গরম হয়ে ওঠে প্রণববাবুর। বলে, কি? ও ঘরে দরজা বন্ধ করে বসে আছে? কিন্তু কেন? স্বামীর দিকে তাকিয়ে ওর জামা পছন্দ হচ্ছে না। আরও রেগে প্রণববাবু বলেন, তবেও ঘরেই থাক, যেতে হবে না। বারবার বলি মেয়েকে প্রশ্রয় দিও না। সবসময় ওর জেদ, রাগ, অসন্তোষ। আর তোমার জন্যই হয়েছে এটা। ভাইকে আশ্বস্ত করে প্রদীপবাবু বলেন, আহ থাম থাম, তাই এত তো জামা কিনলো পুজোতে, তারই একটা না হয় পড়ুক আজ। সাথে সাথে স্বামীর কথার খেই ধরে অনুপমা দেবী বলেন, হ্যাঁ রে ছোট, ওই যে রিজু যে শাড়িটা দিল রূপাকে পুজোতে পামেলার শাড়ির মতো, ওটাই পড়ুক না, বড্ড সুন্দর। কল্যাণী দেবী, না ওইটা পরবে না, কি জানি কি করবে, ঘর আটকে বসে কাঁদছে। দেওরঝির কান্নার কথা শুনে বুঝে জেঠিমারও বুকটা কেঁদে উঠল। সে কি বলে হাঁ হাঁ করে ছুটে গেল রূপার ঘরে। তারপর সবাই মিলে অনেক হাঁক ডাক করে অনুনয় বিনয় করে, এমনকি আবার নতুন শাড়ি নতুন সালোয়ার পর্যন্ত ওকে কিনে দেওয়া যাবে এরকমই শর্ত সাপেক্ষে শেষমেশ যখন রূপারানী দরজা খুললেন, তখন মেয়ের মুখের অবস্থা দেখে মা জেঠিমার চোখের জল এলো। কল্যাণী দেবী স্বামীকে দায়ী করলেন, সত্যিই তো, কখনো মেয়েটাকে কিছু ভালো কিনে দিয়েছ? এখন কলেজে যাচ্ছে, এদিকে ওদিকে যায়, সবার দেখে ওরও ইচ্ছে করতেই পারে, ইত্যাদি ইত্যাদি। জেঠিমা অনুপমা স্বয়ং ত্রাণকর্তা হয়ে বললেন, তবে রূপু, তুই বল কি পরতে চাস? তোর বৌদির কোনো সালোয়ার শাড়ি পরবি? তোর যা ইচ্ছা সেটাই হবে। অনেক তোষামদের পর চোখ মুছে রূপা একটু ধাতস্থ হয়ে, দেখি বৌদির নতুন কি কিছু আছে আজকে পরার মতো। যাক, মেয়ে কথা বলেছে, কান্না থেমেছে, আর কি চাই। অনুপমা দেবী, যা না যা, তুই নিজেই ওপরে গিয়ে বৌদির আলমারি থেকে যেটা ইচ্ছা নিয়ে নে। অতঃপর পামেলা নিজের আলমারিটি রূপার দুই লোলুব্ধ চোখের সামনে মেলে দিল, আর রূপারানী একটা শাড়ি আর বিয়েতে পাওয়া গোটা দুই সালোয়ারের নতুন পিস নিয়ে নাচতে নাচতে নিচে নেমে এলো। জেঠিমা, এটা পরি আজ, বলে পামেলা সদ্য পুজোতে পাওয়া জামরঙা জামদানিখানি দেখালো। অন্য হাতে দুটো সালোয়ারের পিস নাচিয়ে বলল, এ দুটো নিলাম, আমি কলেজে পড়ে যাব। একগাল হেসে জেঠিমা অনুপমা দেবী, হ্যাঁ হ্যাঁ নে, তোর যা ইচ্ছে নে, সব তোরই তো। আর ওই শাড়িটিও তোর, বুঝলি? ও আর বৌদিকে দিতে হবে না, বৌদির প্রচুর আছে। অন্যদিকে মেয়ের হাতে শালি সালোয়ারের স্তূপ দেখে চোখ চকচক করে উঠল কল্যাণী দেবীর। মেয়েটা সব যেন পায়, এ যে আপামর সব মায়েদেরই কাঙ্ক্ষিত চাহিদা, এতে দোষ কি? অতঃপর সবাই বিয়েতে গেল, আনন্দ করল। পামেলাও আনন্দ করল বই কি। শুধু রাতে যখন রিজুর বুকে মাথা রাখলো, রিজু যখন বলল, মন খারাপ করো না, তোমায় ওরকম শাড়ি আমি আরও অনেক কিনে দেব, তখন স্বামীকে আর একটু কাছে গভীরভাবে জড়িয়ে বলল, ধুর, আমার লাগবে না। মুখে বলল বটে, কিন্তু মনখানা আজ তার একটু খারাপ হয়েছে। সে খবর কেউ জানতে চায়নি, কারণ তার কাছে আর কোনো শাড়ি যে ওই শাড়ির মতো কখনো হবে না। ওই জামরঙা জামদানিটি পামেলার কাছে বিশেষ। ওটাই ওর বিয়ের পর প্রথম পুজোয় পাওয়া স্বামীর কাছ থেকে প্রথম উপহার। ওটার উপর ওর একটা আলাদা টান ছিল, ভালোবাসার টান। বড্ড মায়া লেগেছিল ওই শাড়িটিতে। সংসারের চোরা রাজনীতির সর্পিল গতি যে কোন দিকে ছুটে চলবে কেউ জানে না। মনের বহুবিধ জটিল গতি প্রকৃতি চোরা গলির একমাত্র পথপ্রদর্শক।
যে এক অন্ধকার থেকে আরও অন্ধকারে নিয়ে ফেলে। এখানেও হলো তাই। হতে হয়তো বা আরও অনেক কিছুই পারত, কিন্তু শেষ পর্যন্ত রূপার এই উত্তরোত্তর জেদ, অসহিষ্ণুতা, অসন্তোষী যত দিন যেতে লাগলো, অনুপমা দেবীর পামেলার সাথে নিঃশব্দ বিপ্লব এর একটা মস্ত হাতিয়ার হয়ে উঠতে লাগলো। কারণ ধীরে ধীরে তিনি উপলব্ধি করছেন ছেলে কেমন যেন বউ অন্তঃপ্রাণ হয়ে উঠেছে। এ যে মেনে নেওয়া যায় না। তবে তো বউ সাপের 5 পা দেখবে, তবে কি আর শাশুড়ি বলে মান্য করবে? নিজের সংসারে যে নিজেই অস্তিত্বের সংকট দেখা দেবে তখন। সুতরাং মনের অগোচরেই অনুপমা দেবী নিজের মনের গোপন ঈর্ষা চরিতার্থ করতেই রূপাকেই দাঁড় করালো পামেলার অপর দিকে। রূপার মনের হিংসা, অসন্তোষ, পাহাড় প্রমাণ চাহিদাই হাতিয়ার হয়ে দাঁড়ালো। অপরদিকে লোভাতুরা কল্যাণী দেবীও মেয়েকেই অবলম্বন করেছেন পাওনাগণ্ডা মেটাবার আশায়। মেয়েকে দুনিয়ার সবটুকু দেওয়ার দুর্নিবার লোভ তারও মনে। তাতে যদি বা অন্যের থেকে কেড়েও আনতে হয় তো হবে। পাছে রিজু বউকে বেশি দিয়ে ফেলে বোনকে ছেড়ে, ফাঁকিতে পড়ে যায় যে মা মেয়ে, সেদিকেও তো চোখ রাখতেই হয়। সুতরাং একদিকে জেঠিমার বউয়ের প্রতি প্রচ্ছন্ন ঈর্ষা ও অপরদিকে মায়ের লোভ, হিংসা, সব কিছুর একমাত্র আধার হিসেবে রূপার প্রকৃতি হয়ে উঠল আরও অপ্রতিরোধ্য। আর পরিণাম হিসেবে ননদ বৌদির সম্পর্ক যেন দাঁড়িপাল্লা। রূপার জীবনের লক্ষ্য বৌদির পাল্লার সমতা রক্ষা করে যেন আরও ভারী হয়ে ধীরে ধীরে মাটির দিকে নেমে যাওয়া। আর সেজন্য প্রয়োজন মনের মধ্যেকার অসন্তোষের আগুনটিকে সারাক্ষণ জ্বালিয়ে রাখা। ফুঁ দিয়ে তাকে উস্কিয়ে দেবার লোকও এখন বহাল আছে, যারা সারা ঘর ধোঁয়ায় ভরিয়ে দিয়ে সম্পর্কগুলোকে ঝাপসা করে তুলবে। যাই হোক, এই ধোঁয়ার তাতেই পামেলা রিজুর সংসারে আরও 2টি ক্যালেন্ডার বদলে গেল। সংসারে নতুন অতিথি এলো, পামেলা রিজু ছেলে রিন্টু। আর ওদিকে বৌদির সমান দামে থেকে বেশি দামের বেনারসি, সমান সমান দামের ডিজাইনের গয়না, সমান সমান খাট আলমারি সহযোগে অনুপমের সাথে বিয়ে হয়ে গেল। যে হিংসার আগুনে ফুঁ দিয়েছিলেন অনুপমা দেবী, সেই আগুনে এইবার ঘর পুড়ল নিজেরই। বউ ছেলে নিয়ে রিজু আলাদা হয়ে ফ্ল্যাটে চলে গেল। তবে এই সিদ্ধান্তে রিজুর পাশে ছিলেন অভিজ্ঞ প্রদীপবাবু। ওদের গৃহপ্রবেশের দিন পামেলাকে আশীর্বাদ করে বলেছিলেন, রিন্টুকে একটা সুস্থ সহজ সরল পরিবেশের খুব দরকার। তাই আমি এই সিদ্ধান্ত নিলাম বলতে পারিস। হিংসা রেষারেষির যে হাওয়া চলছে তার থেকে ওকে দূরে রাখা দরকার। আর অপরদিকে অনুপমা দেবী সাপসাপান্ত করলেন ছেলে বউকে। নাতিটাও যে ওই স্বার্থপর অমিশুকে পামেলার মতোই হবে সেই ভবিষ্যতও নির্ধারণ করে দিলেন। তবে ছেলের গৃহপ্রবেশে গেলেন, নিজের চোখে সবটা দেখা চাই যে। রূপাও এলো দাদার গৃহপ্রবেশে, এসেই তো আকাশে পা। এত কিছু নিয়ে বৌদি থাকবে, তাই আবার একা, শ্বশুর শাশুড়ির বালাই ছাড়া। আর সে কিনা অনুপমে রাবণের গোষ্ঠী সামলাবে। নইব নইব চ। সুতরাং আগুনে বা ছড়ালো রূপা শ্বশুর বাড়িতেও। সবার সাথে ঝগড়া করে আলাদা হলো রূপা, মাথার ঘাম পায়ে ফেলে। পাহাড় সম লোন নিয়ে সমান সমান দামের বৌদির মতোই একেবারে একখানা ফ্ল্যাট হলো রূপার। রূপার এই চাওয়াও ভীষণ ন্যায্য সঙ্গত ঠেকলো মা জেঠিমার কাছে। তাই তো, রূপার কি কিছুই হবে না? ও কি ওই রাবণের গোষ্ঠী আগলে পড়ে থাকবে? মেয়ের দবদবা দেখে এখন কল্যাণী দেবীর মুখে হাসি ধরে না। মনে এখন অপার শান্তি তার। পামেলার যা হয়েছে ওরও তাই হলো। ছেলেও হয়েছে রূপার, নাম চিন্টু। 2 ভাইয়ের নামে মিল থাকুক। রিন্টুর থেকে বছর 4-এর ছোট চিন্টু। যাক, সব হয়েছে রূপার। জেদ করে, রেষারেষি করে, হিংসা করে। যেন একটা যুদ্ধ চলছে এতদিন ধরে ওর ভেতরে, বাইরে, সর্বত্র। সাথে 2 সেনাপতি নিয়ে। সব মিটে গেছে, যা যা দরকার ছিল। এখন মাঝে মাঝে প্রয়োজনে সময়ে অসময়ে রাগ ক্ষোভ কমেও আসে। তখন 2 জায়ের নাতি দেখার নাম করে আসে পামেলার কাছে। তখন রূপা সৌভাগ্য, গাড়ি বাড়ি নিয়ে, অনুপমের প্রমোশন, বেড়াতে যাওয়া, চিন্টুর রেজাল্ট, সব কিছু নিয়েই বেশ করে গল্প করে যায়। রূপার এখনও অনেক কিছুই হচ্ছে, কিন্তু পামেলাকে সবটুকু না শোনালে যেন রূপার ওই সব হওয়াটা বাকি থাকে। ওটাই এখন ওদের বার্ধক্যের একমাত্র পরম শান্তিময় আনন্দ লাভের রাস্তা। হোক না নিজের ছেলের বউ, তো কি, চিরকালের প্রতিদ্বন্দ্বী যে। নিজের মন দিয়েই সকল দুনিয়া দেখে, বোঝে।
তাই বুঝি নিজের আর দুনিয়ার মধ্যে বিস্তর ফারাক থেকে যায়। সময় ভার বইতে বইতে এগোতে থাকে। সংসারের সকল পাঁক কুটিলতা, রাগ, হিংসা, ভালো মন্দ সবার সবটুকু ভার নিয়েই আরও মাস, দিন, বছর কেটে গেছে। পামেলার ছেলে রিন্টু আর রূপার ছেলে চিন্টুও এতদিনে বড় হয়ে উঠেছে। রিন্টু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো কোম্পানিতে চাকরিও করে। এবার পামেলা ওর জন্য পাত্রী খুঁজছে। পায়ে পায়ে বয়স 30 পেরিয়েছে সবে। কালই একখানা ভালো সম্বন্ধ দেখে এসেছে, বিশাল বড় লোকের মেয়ে। তাই রিজুর একটু আপত্তি, নইলে মেয়ে অসাধারণ সুন্দরী, MA পাস। ওদেরও ছেলে পছন্দ হয়েছে। এই এক্ষুনি ফোন করে সেখানকার কথাই ফোনে জানাচ্ছিলেন অনুপমা দেবী তার ছোট যা কল্যাণীকে। হ্যাঁ, সব দ্বন্দ্ব হিংসা শেষে প্রদীপবাবু গত বছর গত হওয়ার পর থেকে ছেলের কাছেই থাকেন অনুপমা দেবী। বাড়ি বিক্রি হয়ে গেছে, সব ব্যবস্থা অভিজ্ঞ প্রদীপবাবু করেই গেছেন। কল্যাণী দেবী ও প্রণববাবু ফ্ল্যাটে থাকেন। এখন আর তেমন কোনো কাজ নেই দুই জায়ের। যুদ্ধ প্রায় শেষ, তাই সারা জীবনের কূটনীতিক সঙ্গী ছোট জায়ের সাথে ফোনালাপই একমাত্র প্রধান কাজ। এখানে যখন যা হচ্ছে অমনি ওখানে সে কথা চলে যাচ্ছে। সেখান থেকে ভায়া হয়ে সোজা রূপার কানে। পাত্রীর ফটো আগেই দেখা হয়ে গেছে। আর বাড়ি পরিবার যা শুনল রূপা আর তার মা, তাতে তো আকাশ থেকে পড়ল। হা হতম্মি! যবে থেকে রূপা শুনেছে দাদা বৌদি রিন্টুর জন্য পাত্রী দেখছে, তবে থেকেই সেও চিন্টুর জন্য পাত্রী দেখা শুরু করে দিয়েছে। লক্ষ্য রিন্টুর আগে চিন্টুর বিয়েটা দিতে হবে, জিততে হবে বৌদির কাছে। হোক না চিন্টু বছর 4 ছোট, তবু তার বয়সও তো 27 হলো। সেও উচ্চপদস্থ সরকারি কর্মচারী। কিন্তু কই, এরকম সম্বন্ধ তো এলো না। পরি কি মরি করে পরদিনই ছুটল রূপার দাদার ফ্ল্যাটে। এই পাত্রী তার চাই, একে সুন্দরী, তাই বড় লোক। এই পাত্রী হাতছাড়া করা চলবে না। তার উপর বৌদির নাকি মনে ধরেছে। তাহলে তো এর চেয়ে ভালো সম্বন্ধ আর নেই। সারা জীবন মানুষ আর ভগবানের কাছ থেকে অপরিসীম প্রশ্রয়ে আজ 50 ঊর্ধ্ব রূপা অনমনীয়, প্রখরা, অসহিষ্ণু। দাদাকে বলে, দাদা এই পাত্রীই আমি চাই আমার ছেলের বউ হিসেবে। পামেলা, কিন্তু রূপা, ঠিক আছে, আগে তো ওনাদের সাথে কথা বলো, মেয়ে দেখো, দুই পক্ষের কথোপকথন হোক। আগে থেকেই কি করে এতটা এগিয়ে যাচ্ছ? রিজু বোঝায়, দেখ আমরা এখানে ততটাও রাজি নই। হয়তো তোর বৌদি অরাজি নয়, তবে ওরা আমাদের থেকে অনেক বড় লোক। এতটা অসম পরিবারে বিয়ে, এখনো ভাবনা চিন্তায় আছি। তবে ওরা রাজি এখানে মেয়ে বিয়ে দিতে। আমাদের রিন্টুকে ওদের পছন্দ হয়েছে। তবে ওই যে বললাম, অর্থনৈতিকভাবে অসম পরিবারে বিয়ে, এটাই আমার আপত্তি। বলবো তুইও এটা ভেবে দেখ। তবে কিছু ভাবনা চিন্তা করার ক্ষমতা ভগবান রূপাকে দেয়নি, আর মানুষকে করায়নি, সুতরাং ওর সে ক্ষমতা নেই। রূপা অস্থির হয়ে বলে, তা ওনাদের ফোন নম্বরটা দে, আমি কথা বলছি। তোরা তো তবে এক প্রকারের অরাজিই তবে। বলে অরাজিরাতে যেন একেবারে শিলমোহর লাগিয়ে দিল সেই দিনই। বলল, আমার ছেলেও ভালো রোজগেরে, ফেলনা নয়। ওরা যদি রিন্টুকে পছন্দ করে তো চিন্টুকেও করবে। আর তোর যখন ইচ্ছে নেই সেখানে কাজ করবিই বা কেন? বলে ঠেস দিয়ে আরও কিছু কথা বলে বৌদির দিকে তাকায়। তারপর একরকম রিজুকে রাজি করিয়েই ওদের ফোন নম্বর নেয়। পরিণাম এক অঘ্রাণেই সুন্দরী দিয়া রূপার ছেলের বউ হয়ে রূপার ঘরে আসে। পামেলা যায় বিয়েতে। হ্যাঁ, তবে এবার কেন জানি না অসুস্থতার ছুতোয় অনুপমা দেবী বিয়েতে গেলেন না। এ বিয়ে নিয়ে ছোটোর সাথে সেভাবেও কথা বললেন না। ফোনটা কমে আসছে এবার যেন। শুধু মেয়ে আসার সময় গিয়ে হাড় দিয়ে আশীর্বাদ করে এলেন মাত্র, থাকলেনও না। নিজের জায়গা ছাড়া এখন ঘুম হয় না। চোট লেগেছে মনে। এভাবে পাত্রী হরণ হবে বোঝেননি। রূপার ব্যবহার এবার খারাপ লেগেছে। যাই হোক, বউ পরের, কিন্তু নাতি তো নিজের। রিন্টু দেখতেও গেছিল সেজেগুজে একদিন এই মেয়েকেই। সে নিয়ে অল্প বিস্তর ঠাট্টাও হয়েছে। নাতির মনের কথা ভেবেই ঠাকুরমার বুকটা কাঁদল বুঝি। এই বিয়ে নিয়ে রিজু ও পামেলার মনেও একটা কেমন অস্বস্তির দানা। তাই সব কাটাতে ওরা গেল হরিদ্বার বেড়াতে, মাকে তীর্থ দর্শন করাবে। সেই গঙ্গারতির সময় হঠাৎ দেখা পামেলার বান্ধবী রত্নার সাথে।
ওরাও এসেছে। রত্না ডাকলো ওর মেয়ে, দেবী এদিকে আয়, আমার বান্ধবী, প্রণাম কর। গঙ্গারতির আলোয় উদ্ভাসিত হয়ে উঠল দেবীর মুখ। পামেলা রিজুর পাত্রী দেখা হয়ে গেল। দেবী রত্নার একমাত্র মেয়ে, ডাক্তার। পামেলা, তোর মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। রত্না বলে, তবে তো বেঁচে যাই রে। হাসির রোল ওঠে, তারপর শঙ্খ বাজে। উলুধ্বনি উড়িয়ে দেবী রিন্টুর বউ হয়ে পামেলার অন্দরমহলে পা রাখে। রূপা এলো, কল্যাণী দেবীও এলো, সবটা যাচাই করে দেখা চাই। রইল আত্মীয় স্বজনের কথাবার্তা কান এড়ালো না। ডাক্তার বউ, ইঞ্জিনিয়ার ছেলে, তোরই তো দিন রে পামেলা। আবার গা জ্বালা দিয়ে উঠল রূপার। কল্যাণী দেবী বললেন, বেশ জোরের সাথে, আমাদের দিয়াও ইচ্ছে করলে চাকরি করতে পারে, করে না তাই। ওই MA পাস। বড় ক্লিশে শোনালো, ধোপে টিকল না। দিয়ার ফর্সার রং, সুন্দর চেহারা যেন দেবীর পাশে ম্লান লাগছে রূপার চোখে। আর যতই লাগছে ততই রাগছে ফুঁসছে। সেদিন সন্ধ্যায় দিয়া চা এনে, মা চা এনেছি, চিৎকার করে ওঠে রূপা। এই ঘরের কাজ আর রূপচর্চা ছাড়া কিছু জানা আছে কি তোমার? এনেছো আমার মাথা কিনেছো, যাও এবার। তারপর একটু থেমে, বউ দাঁড়িয়ে আছে দেখে, MA পাসই করেছেন উনি, আর ফর্সাই হয়েছেন। বাপের টাকা আছে, ব্যাস। আর কোনো গুণ আছে? আবার সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? আগুন আবার জ্বলে উঠেছে। ধীরে ধীরে লেলিহান শিখা নিয়ে আবার ছড়িয়ে যাচ্ছে, ধোঁয়াটে করছে সম্পর্কগুলোকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।